দেখো তাহলে আমরা এস্টিমেশন অফ টেম্পোরারি হার্ডনেস বাই টাইট্রেশন মেশিন দেখছো না? অ্যাপারেটাস টাইট্রেশনের জন্য জাস্ট একটা বুলেট থাকে, বুলেট স্ট্যান্ড থাকে, আর নিচে তোমার হচ্ছে একটা ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক অথবা কিছু একটা বসার জায়গা থাকে। উপর থেকে জাস্ট হচ্ছে তোমার ওই যে বুলেট থাকে, বুলেটের ভিতরে কি বলে কেমিক্যালগুলো দেওয়ার, ওয়াটার এবং কেমিক্যাল দেওয়ার থাকে আর কি। আচ্ছা, এটা হচ্ছে তোমার টাইট্রেশন মেশিন অথবা টাইট্রেশন অ্যাপারেটাস যেটাই বলো। এখন আসো, নর্মালি আমাদের এই টাইট্রেশনের জন্য 500 সিসি, কত সিসি ওয়াটার নিতে হবে? 500 সিসি ওয়াটার। কি ওয়াটার? হার্ড ওয়াটার, যেটার কোনো ট্রিটমেন্ট করা হয়নি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 500 সিসি বোতলে, 500 সিসি বোতলে তোমার হচ্ছে বোতল ওয়াটার নিতে হবে কত? 200 সিসি। সিসিতে বোঝাও, সিসি বোঝো না? কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, সিসি বলতে পারো তুমি, অথবা এমএলও বলতে পারো। হ্যাঁ, মিলিলিটার। আচ্ছা, এরপরে কি করবা তুমি? যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিবা সেটা হচ্ছে 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা এই যে নর্মাল দ্রবণ, ডাইলিউশন এগুলো জানো? যে তোমার 100% স্ট্রেংথের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেখানে তোমার হচ্ছে কি বলে ওয়াটার নাই, এটা ডাইলিউশন করতে হলে তোমাকে কি করতে হবে? ওয়াটার অ্যাড করতে হবে, ওয়াটার অ্যাড করতে হবে। আচ্ছা দেখো, এখানে হেয়ার ইজ 0.1 মানে কি তোমার হচ্ছে 100 সিসি যদি ওয়াটার নাও তাহলে 0.1 নর্মালের ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার 10 ভাগ, মানে এটা কত? এর 10 ভাগের 1 ভাগ না? 10 ভাগের 1 ভাগ না? আচ্ছা, এতটুকু তুমি হচ্ছে যখন যদি তুমি এরকম করো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিতে চাও 0.005 গ্রাম, 0.005 গ্রাম যদি হাইড্রোক্লোরিক 0.1 হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 0.005 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে দেখো, এর মধ্যে তুমি হচ্ছে পানি নিছো কতটুকু? এই ফ্লাক্সের হচ্ছে তোমার কি বলে ক্যাপাসিটি হচ্ছে 500 ml। এর মধ্যে তুমি 200 ml হার্ড ওয়াটার নিয়েছো, এবং এইখান দিয়ে তুমি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ড্রপ আকারে আস্তে আস্তে তুমি একটা সারবা, এবং এর ভিতরে আরেকটাই হচ্ছে তোমার ইন্ডিকেটর নিতে হবে। ইন্ডিকেটর হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জ হতে পারে আর বিভিন্ন ধরনের, এখানে দেওয়া আছে দেখো মিথাইল অরেঞ্জের, হ্যাঁ, ইন্ডিকেটর হিসাবে। এবং যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তোমার হচ্ছে মিথাইল অরেঞ্জ কালার না, অনেকটা রেডিশ কালার, তাই না? মিথাইল অরেঞ্জ যেটা টাইট্রেশন করা হয় জাস্ট এই পানির মধ্যে তোমার হার্ডনেস আছে কিনা, ক্যালসিয়াম কার্বনেট আছে কিনা। তুমি প্রথমে কি করছো? একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়েছো এবং 200 সিসি পানি, 200 ml পানি এখানে মেজার করে নিয়েছো। দেন তুমি হচ্ছে 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ তৈরি করে নেবা। সেখান থেকে তুমি জাস্ট হচ্ছে কত ml, এই যে এটার এই যে বুলেটটা আছে, বুলেটের গায়ে স্কেল করা আছে ml-এ, মিলিলিটারের ধাক্কাটা আছে, কত ml 0.1 নর্মালের হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে দিচ্ছ, এটা হচ্ছে ড্রপ আকারে মেজার করা হয়, একটা ড্রপ করতে থাকে। এবং এই মিথাইল অরেঞ্জের কালারটা যখন তোমার ইউলিশ হবে, হ্যাঁ, তখন হচ্ছে তোমার ইউলিশ হলে তখন মনে হবে যে তোমার টাইট্রেশন কমপ্লিট। তার মানে অরেঞ্জ কালার থেকে যখন ওই পানির কালার ইউলিশ হয়ে যাবে তখন হচ্ছে তোমার টাইট্রেশন স্টপ করে দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তুমি দেখো, তোমার যে বিষয়টা হচ্ছে তুমি ওই উপর দিয়ে 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তুমি পাস করতেছো না, ড্রপ পড়তেছে, আস্তে আস্তে তোমার পানির কালার চেঞ্জ হচ্ছে, মিথাইল অরেঞ্জ থেকে এটা চেঞ্জ হচ্ছে। ধরো তুমি এটা হচ্ছে এখানে আমি একটু আগে বললাম, এটা হচ্ছে 0.1 ইস মিল, মানে এক ড্রপের ক্ষেত্রে হচ্ছে তোমার
5 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখন ধরো তোমার 10টা ড্রপ লাগলো, 10 ml এটা লাগলো, তো সেক্ষেত্রে হচ্ছে 10 × 0.005 এত গ্রাম হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি আছে। কিসের উপস্থিতি আছে? ক্যালসিয়াম কার্বনেটের। বুঝতে পারছো? এটাই এখানে লেখা আছে, দেখো। ফর ডিটারমিনিং টেম্পোরারি হার্ডনেস 200 cc হার্ড ওয়াটার ইজ টেকেন ইন্টু এ 500 cc বোতল, দেন ফিউ ড্রপস অফ মিথাইল ওয়াটার ইজ অ্যাডেড ইন ইট অ্যাজ অ্যান ইন্ডিকেটর। এরপরে এই পানির মধ্যে কয়েক ড্রপ মিথাইল অরেঞ্জ দেওয়া হয় কালারটা ওই কালার করার জন্য। এরপর আছে নাও টাইট্রেশন ইজ ক্যারিড বাই অ্যাডিং 0.1 কোল্ড হাইড্রোক্লোরিক আনটিল দ্য ইয়েলো কালার অফ মিথাইল অরেঞ্জ টার্নস কালারলেস। তাহলে সরি, এখানে একটু আমি মানে উল্টা বলছি। এই যে অনেকটা ইউলিশ রেডিশ যে কালারটা, কালারলেস হওয়া পর্যন্ত আমাদের কি করতে হবে? হাইড্রোক্লোরিক অ্যাড করতে হবে। এবং প্রত্যেকটা ড্রপের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য বুঝতে হবে যে 0.05 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই পানিতে আছে। ক্যালসিয়াম কার্বনেট থাকার কারণে তো পানি হার্ড হয়েছিল। যতগুলো লাগবে তার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলেই হবে ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, যদি বেশি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে তার ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতিও বেশি, হার্ডনেস তত বেশি। আচ্ছা, এখানে মাল্টিপ্লাইং করতে বলছে না? আচ্ছা, এরপরে হচ্ছে 2.5 গিভস, কয়েকটা স্কেলের কথা আমরা বলছিলাম, তাই না? ফ্রেঞ্চ হার্ডনেস স্কেল আছে, আর ইংলিশ হার্ডনেসের ক্ষেত্রে আর জার্মান হার্ডনেসের ক্ষেত্রে 3টা স্ট্যান্ডার্ড, এর সাথে মাল্টিপল করতে বলছে। এখন আছে পার্মানেন্ট হার্ডনেস ক্যান বি ফাইভ বাই ডিডাক্টিং দ্য টেম্পোরারি হার্ডনেস ফ্রম টোটাল হার্ডনেস। এরপরে হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস আমরা কি করতে পারি? টেম্পোরারি হার্ডনেস টোটাল হার্ডনেস থেকে তোমার হচ্ছে টোটাল হার্ডনেস যেটা পাবো সেটা থেকে টেম্পোরারি হার্ডনেস এটা পাচ্ছি না, এই দুটো বিয়োগ করলে কি হবে? ধরো টোটাল হার্ডনেস হচ্ছে তোমার 10, তাহলে টেম্পোরারি তুমি পাইলে হচ্ছে ধরো 7, আর পার্মানেন্ট কত হবে তাহলে? হ্যাঁ, এই দুইটা থেকে জাস্ট বিয়োগ করলেই হবে। 10 - 7, পার্মানেন্ট হার্ডনেস কত? 3 ডিগ্রি, এটা 7 ডিগ্রি। এইভাবে হচ্ছে আমরা টাইট্রেশনের মাধ্যমে দুটার ইয়াটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, বেসিক প্রিন্সিপাল স্ট্যান্ডার্ড আছে। ইডিটিএ সলিউশন তৈরি করে নিতে হয়। ইডিটিএ হিসেবে তোমার এখানে ইডিটিএ যে আছে, ইথাইলিন ডাইমিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এটা একটা কেমিক্যালের নাম। এটা এক ধরনের ইন্ডিকেটর। এটার হচ্ছে তোমার টোটাল মলিকুলার ওয়েটটা নির্ণয় করতে হয় এবং 1 মোল সলিউশনে ধরে নেওয়া হয় 1 মোল ইডিটিএ সলিউশনের মধ্যে এত গ্রাম কি আছে? সোডিয়াম ইডিটিএ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 0.01, এটাকে যদি তুমি বলো এটা কি 100 ভাগ না? 1-এর 100 ভাগ না? তাহলে 1 মোলের মধ্যে যদি এত থাকে তাহলে এত মোলের মধ্যে কত থাকবে? 100 দিয়ে ভাগ করলে হবে না? এত গ্রাম সোডিয়াম ইডিটিএ। তারপরে হচ্ছে যদি তোমার 0.0 সলিউশন অফ 100 ml, মানে এটা যদি 1000 ml 1 লিটারের কনসিডার না করি, যদি 100 ml কনসিডার করি, তাহলে এটাকে কি করতে হবে? আরও একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 372কে 1000 দিয়ে ভাগ করলে এত গ্রাম ইডিটিএ আসে না? এগুলো দেখলেই পারবা, তোমরা ইন্টারভিউ পড়ছো, 9-10-এ পড়ছো। আচ্ছা, বাফার সলিউশন যদি তোমার প্রিপারেশন করতে চাও, বাফার সলিউশন তো জানো। বাফার যে তোমার স্ট্যান্ডার্ড পিএসের হচ্ছে তোমার পিএস মেনটেনের জন্য যে সলিউশনটা, স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য যে সলিউশনটা করা হতে, হ্যাঁ, পানির পিএস, ওভারঅল যে কোনো কিছু লিকুইডের পিএসের জন্য। আচ্ছা, ডিস্টিল ওয়াটার 250 ml নিতে হয়, আর হচ্ছে তোমার 145 ml লিকার অ্যামোনিয়া অফ স্পেসিফিক গ্র্যাভিটি এত, আর প্লাস এত অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে হবে, আর পানি নিতে হবে। তখন পিএস আসবে হচ্ছে 10। আচ্ছা, অ্যাড 1 ml অফ বাফার সলিউশন। বাফার সলিউশন কী? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বলো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কী করতে হবে? এটার থেকে এর যে সলিউশনটা হচ্ছে, এই সলিউশন থেকে তোমার কী করতে হবে? আরেকটা পাত্রে সেখানে হচ্ছে 1 ml নিতে হবে। কত ml? 1 ml, যেখানে 100 ml ওয়াটার আছে, অরিজিনাল অথবা
মানে র ওয়াটার, যেটা কোনো ট্রিটমেন্ট হয়নি। এরপর 3-4 ড্রপ হচ্ছে ইরিক্রোম ব্ল্যাক টি ইন্ডিকেটর। এটা হচ্ছে এর আগের প্রসেসে আমরা দেখছিলাম কি মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর, এটা হচ্ছে জাস্ট ব্ল্যাক টি ইন্ডিকেটর, অনেকটা ব্ল্যাক কালারের একটা ইন্ডিকেটর। আর সেটা হচ্ছে তোমার ওই যে ডাই নিতে 0.2 গ্রাম ডাই নিতে পারো 15 ml পানির মধ্যে। আর হচ্ছে তোমার টেট্রাথনল ট্রাইথানল অ্যামিন নিতে পারো, আর হচ্ছে 5 ml হচ্ছে ইথানল নিতে পারো, ইথানলের একটা ট্যাবলেট নিতে পারো। এভাবে হচ্ছে হার্ডনেস ইন্ডিকেটর বানাইতে পারো। জাস্ট হচ্ছে ইন্ডিকেটর হিসেবে তোমরা এইভাবে প্রিপারেশন করতে পারো। দেন হচ্ছে টাইট্রেশন নিবা। টাইট্রেশনের জন্য তোমার 100 ml পানি নিতে হবে। এই যে এটা 0.01 মোলার জন্য আমরা হচ্ছে 100 ml পানি নিলাম, র ওয়াটার নিলে, এবং সেখানে তোমার হচ্ছে ইডিটিএ সলিউশনটা নিলা 0.01-এর জন্য কতটুকু ছিল 0.372 গ্রাম। হ্যাঁ, এই ডেটেতে যতক্ষণ নিবা ততক্ষণ হচ্ছে যখন তোমার এই কালার চেঞ্জ হবে রেড কালার থেকে ওয়াইন রেড, মানে ওয়াইন রেডের কালারটা হচ্ছে অনেকটা ডার্ক কালার টাইপের, সেটা থেকে তোমার হচ্ছে যখন এটা ব্লু অথবা লাইট টার্কিশ কালার পর্যায়ে না আসবে তখন হচ্ছে এটা চলতে থাকবে। আর এই প্রসিডিউরে তোমার যে হার্ডনেসটা আমরা পাবো সেটা হচ্ছে ppm মেজার করব। পুরো প্রসেসটার ভিডিওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো কীভাবে কী করতে হয়। এটা প্র্যাকটিক্যাল জিনিস, তো প্র্যাকটিক্যাল ক্লাসেই আলোচনা। আচ্ছা, টোটাল হার্ডনেস আমরা এই মেথডের মাধ্যমে, এই ফর্মুলা একটু লিখে নাও, এই ফর্মুলার মাধ্যমে, হ্যাঁ, টোটাল হার্ডনেস নির্ণয় করার জন্য ভলিউম অফ 0.01 মোলার ইডিটিএ সলিউশন ইন ml ডিভাইডেড বাই তোমার হচ্ছে ভলিউম অফ স্যাম্পল ওয়াটার ইন ml। এটা লিখবা এভাবে, ভলিউম অফ 0.01 মোলার ইডিটিএ সলিউশন ইন ml ডিভাইডেড বাই হচ্ছে কি আছে ভলিউম অফ স্যাম্পল ওয়াটার, যেটা আমরা ট্রিট করব, স্যাম্পল ওয়াটার ইন ml। আর এটা করব হচ্ছে ইন্টু 100 কি আছে বলো 100 ppm অফ ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এটা একটু উপর নিচে হয়ে গেছে তো এই জন্য লিখে নাও। আচ্ছা, এটা গেলে হচ্ছে পুরোটাই প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করার চেষ্টা করবো আর কি। আর এখন আসো তোমার থিওরিতে। দেখো, হাউ ডাজ দ্য ওয়াটার হার্ডনেস অ্যাফেক্ট দ্য টেক্সটাইল প্রসেসিং। তাহলে এই যে ওয়াটার হার্ডনেস, অ্যাফেক্টস অফ ওয়াটার হার্ডনেস ইন টেক্সটাইল প্রসেসিং, ওয়েট প্রসেসিং, তাই না? টেক্সটাইল ওয়েট প্রসেসিং কী ধরনের অ্যাফেক্টস অথবা ইফেক্ট, এখানে অ্যাফেক্টই হবে, কারণ ও হ্যাঁ কী জন্য একটু পরে যাক, ক্লাস শুরু করলাম তো। তাহলে এফেক্টস অফ ওয়াটার হার্ডনেস ইন টেক্সটাইল ওয়েট প্রসেসিং। ওয়াটার হার্ডনেসের যদি কোনো ধরনের পজিটিভ ইফেক্ট থাকতো তাহলে কিন্তু এটা রিমুভ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটা নর্মালি হচ্ছে কি করে, বিভিন্ন প্রসেসকে অ্যাফেক্ট করে, ব্যাড এফেক্ট, এবং জাস্ট প্রসেসগুলোকে কমপ্লিট করতে দেয় না, অথবা প্রসেসগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি কমপ্লিট হয় না। আর যদি কোনো একটা প্রসেস ঠিকমতো না হয় তাহলে নেক্সট প্রসেসের জন্য আমরা ভালো রেজাল্ট পাই না, পারফরমেন্স ভালো হয় না। আরও আছে পুরো প্রসেস, ওয়েট প্রসেসিংয়ের সব প্রসেসটাকেই অ্যাফেক্ট করে। এবং মাদার যে প্রসেসগুলো আছে, মানে কি প্রসেসগুলো আছে, যেমন হচ্ছে তোমার
ডিসাইজিং, স্কোরিং, ব্লেসিং, ডাইং, প্রিন্টিং। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টেক্সটাইল। হ্যাঁ, এইগুলো হচ্ছে এই প্রসেসগুলো যদি তোমার সারা কোনো কাপড় রং করা পসিবল, তাহলে তোমরা সবাই কালারফুল কাপড় পরো, সেগুলো যদি ভালো কালার না হয়, ইভেন কালার না হয়, তাহলে নর্মালি তো কেউ পরবে না, তাই না? এই জন্য হচ্ছে তোমার হার্ড ওয়াটার প্রথম ওয়েট প্রসেসিংয়ের প্রথম কাজটাই থাকে যে ওয়াটারটা তারা ইউজ করবে প্রসেসগুলোতে অবশ্যই ট্রিটমেন্ট করে নেবে। এই জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজে WTP প্লান্ট থাকে, মানে WTP থাকে। এটার নাম কি? ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থাকে। হ্যাঁ, এই জন্য এই পুরো যে প্রসেসগুলো কেন আমরা এই ওয়াটার ট্রিটমেন্টটা পড়তেছি, এটা যদি বেসিক আইডিয়া না থাকে তাহলে আমরা নেক্সট প্রসেসে হুট করে দেখা গেল যে কোনো একটা প্রসেসে প্রবলেম হচ্ছে, কোনো ইঞ্জিনিয়ারিং খুঁজে পাচ্ছে না, টেকনিশিয়ান খুঁজে পাচ্ছে না, তখন কারণগুলো যদি তোমার জানা থাকে তখন বুঝতে পারবে যে এই ধরনের প্রবলেমগুলো এই পানিতে হার্ডনেস থাকার কারণে, মেটালিক সল্ট থাকার কারণে, এই সল্ট থাকার কারণে এই প্রবলেমগুলো হয়। তো ফার্স্ট প্রসেসটাই আমরা দেখি কি আছে, ডিসাইজিং। নর্মালি ওভেন ফ্যাব্রিক লুমে যে ফ্যাব্রিকগুলো হয়, দুই সেট ইয়ান থাকে না, একটা হচ্ছে ওয়ার্প থাকে আর একটা হচ্ছে ওয়েভ থাকে। এখন বিষয়টা হচ্ছে এই ওয়ার্প ইয়ানটা স্ট্রেট থাকে, আন্ডার টেনশনে থাকে। এখন তোমার এই টেনশনে থাকার কারণে তার স্ট্রেংথও বেশি লাগে, আর এই স্ট্রেংথ বেশি থাকার কারণে সাইজিং করা হয়, মার দেওয়া হয়। আমি গত ক্লাসগুলোতে বলছিলাম, তাই না? সাইজ দেওয়া হয়, মার দেওয়া হয়। এবং এই সাইজিং বিভিন্ন ধরনের তোমার ন্যাচারাল, সিনথেটিক সাইজিং ম্যাটেরিয়াল আছে। এখন এই সাইজিং ম্যাটেরিয়াল যদি কোটিং করা থাকে তাহলে এখানে কোনো ওয়েট প্রসেস করা যাবে না, কোনো কেমিক্যাল প্রসেস করা যাবে না। আমাদের প্রথম কাজটাই হচ্ছে কি, খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে ডিসাইজিং করা, টু রিমুভ দ্য সাইজিং ম্যাটেরিয়াল ফ্রম দ্য ইয়ার্ন অর ফ্যাব্রিক। তাহলে দেখো, এই ডিসাইজিং আমরা বর্তমানে সবচেয়ে বেশি করে থাকি হচ্ছে এনজাইম দিয়ে, বায়ো লিভিং অর্গানিজম। এনজাইম, এই ব্যাকটেরিয়াল এনজাইম, ব্যাকটেরিয়া আছে। নর্মালি কোনো কিছু যখন হচ্ছে পচে যায়, এটার জন্য দায়ী কে? ব্যাকটেরিয়া না? এবং এই ধরনের অণুজীবগুলো। তা আমরা নর্মালি কী করি, সাইজ ম্যাটেরিয়ালটা অথবা স্টার্চ জাতীয় জিনিসগুলোকে রিমুভ করার জন্য বর্তমানে ন্যাচারাল যে এফেক্টটা কম আছে, ইকো ফ্রেন্ডলি, সেই জন্য হচ্ছে বায়ো লিভিং অর্গানিজম। ব্যাকটেরিয়াকে জীবিত না, অণুজীব, জীবন্ত অণুজীব। তাহলে এইগুলো পরিবেশের জন্য খুব একটা ক্ষতি করে না, কিন্তু কেমিক্যাল ইউজ করলে বিভিন্ন কেমিক্যাল দিয়েও করা যায়, আমরা সেগুলো পরে চ্যাপ্টারে গেলে বুঝবো। কিন্তু এই এনজাইমটা সবচেয়ে বেশি বর্তমানে ইউজ হচ্ছে। আচ্ছা, তাহলে এই হার্ড ওয়াটার কী করে? দেখো, ফার্স্ট কাজটাই করে কি, যখন ডিসাইজিং প্রসেসে যাবে, ও যে পানিতে হার্ডনেস আছে ও কী করে, ডিসাইজিংয়ের এই এনজাইমকে, মেইন যে কেমিক্যালটা, তাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। আচ্ছা, অ্যান্ড মেক ইট ইনসলিউবল সাম সাইজিং ম্যাটেরিয়ালস লাইক স্টার্চ অ্যান্ড পিভে। এবং এই যে সাইজিং ম্যাটেরিয়াল আবার কাপড় হয়ে গেছে, এখন তো উদ্দেশ্যটা হচ্ছে ডিসাইজিং প্রসেসের মাধ্যমে সাইজ রিমুভ করা। এখন এই সাইজিং ম্যাটেরিয়ালটাকে ডিপ, মানে ইনসলিউবল করে দেয়, অদ্রবণীয় করে দেয়, এবং এটা সহজে আর কাপড় থেকে রিমুভ করা পসিবল হয় না। তাহলে হার্ড ওয়াটারের ইফেক্ট এবং এফেক্টের মধ্যে পার্থক্য আছে, জানো? হ্যাঁ, এফেক্টটা নর্মালি হচ্ছে তোমার ব্যাড ইমপ্রেশনের জন্যই অনেক সময়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাড এফেক্ট, আক্রান্ত হওয়া, এইগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, ব্যাড প্রপার্টিস, কোয়ালিটি। আচ্ছা, অ্যাট্রিবিউটের। এখন দেখো, তাহলে মেন যে আমাদের এখানে কেমিক্যাল অথবা বায়ো লিভিং অর্গানিজম, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে, এবং পাশাপাশি যে সাইজিং ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলোকে ইনসলিউবল করে দিচ্ছে। যদি এটা ঠিকমতো কাজ করতো, সাইজিং ম্যাটেরিয়ালগুলো রিমুভ হয়ে যেত, পানির সাথে মিশে যেত, সলিউবল হতো। তাহলে এই দুইটা প্রসেস যদি ঠিক না হয়, উদ্দেশ্য ছিল কি, সাইজ অথবা স্টার্চ জাতীয় ম্যাটেরিয়ালগুলো রিমুভ করা, তো সেটাই যদি ঠিকমতো না হয়, তাহলে আমার কি ডিসাইজিং হবে, সাইজ ম্যাটেরিয়াল দূর হবে, নেক্সট প্রসেসে আমরা যেতে পারবো।
সেকেন্ড ইম্পর্টেন্ট যে ইয়াটা আছে সেটা হচ্ছে তোমার স্কাওয়ারিং। স্কাওয়ারিং হচ্ছে তোমার ন্যাচারাল যত ফাইবার দিয়ে আমরা কাপড় তৈরি করি, তুলা বলো, পাট বলো, অথবা বিভিন্ন ধরনের ফাইবার আছে যেমন কয়ার, হেম্প, সিসাল, বিভিন্ন ধরনের সেলুলোজিক ফাইবার আছে, এগুলো আমাদের হচ্ছে স্কাওয়ারিং করতে হয়। এবং প্রোটিন ফাইবারও অনেক সময় স্কাওয়ারিং করা হয়, উল স্কাওয়ারিং, হ্যাঁ, উল, সিল্ক, এগুলো স্কাওয়ারিং করা হয়। তো স্কাওয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যখন ফ্লো চার্ট ডিসকাস করছিলাম তখন কিন্তু বলছিলাম যে স্কাওয়ারিং ইজ এ প্রসেস উই ক্যান রিমুভ দ্য ন্যাচারাল অ্যাডিটিভস লাইক অ্যাজ ধুলাবালি, ইম্পিউরিটিস, অপদ্রব্য, এবং পাশাপাশি হচ্ছে তোমার তেল, চর্বি মুভ, ন্যাচারালি ফাইবারের মধ্যে যে ধরনের অয়েল, ফ্যাট এবং ওয়াক্স থাকে এইগুলিকে জাস্ট রিমুভ করে দেওয়া। হ্যাঁ, ধরো তোমার এমন ফ্যাব্রিক নিলে যে ফ্যাব্রিক মার দিছিলাম না, যেমন নিট ফ্যাব্রিক ওই যে আমাদের ইয়াটা দেখছো না, নিটিং মেশিন, যে ল্যাবে যেটা দেখছো, দুইটা মেশিন আছে, সেখানে জাস্ট কোনো সুতা, ইয়ার্ন, ওয়ার্প এবং ওয়েবটের মতো না, তাঁতে যেভাবে থাকে, লুমে যেভাবে থাকে, জাস্ট সুতাটা কী করে লুপ ফরমেশনের মাধ্যমে ফ্যাব্রিক হয়ে হয়ে নিচে যাচ্ছে। তাহলে ওই জায়গায় কি তোমার সাইজিং করা হয়েছে ওই সুতা? হয়নি। কারণটা সাইজিংয়ের উদ্দেশ্য হলো ওয়ার্পিয়ানকে শক্তিশালী করা, স্ট্রেংথ ইনক্রিজ করা। তাহলে এই সাইজিং যেহেতু আমরা দিচ্ছি না, কিন্তু ওই নিটিং ফ্যাব্রিকের তাহলে আমরা কেন এই তোমার স্কাউরিং করতে যাব? কারণটা হচ্ছে ন্যাচারাল ফাইবারের মধ্যে যদি কেমিক্যাল কম্পোজিশন দেখো, সেখানের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে অয়েল, ফ্যাটস আর হচ্ছে ওয়াক্স আছে কম্পোজিশনের মধ্যেই দেখবা। কটন ফাইবারের কম্পোজিশন যদি মনে থাকে দেখবা যে 94-5% সেলুলোজ থাকে, বাকি 5-6% থাকে হচ্ছে তোমার তেল, চর্বি, মোম, তারপরে হচ্ছে কিছু তোমার ইয়া থাকে ওই বিভিন্ন ধরনের তোমার ওই মিনারেল কিছু ব্যাপার থাকে। তাহলে এটাও কিন্তু একটা মানে ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে তোমার থাকে। এবং কোনো একটা ফাইবারের ভিতরে ধরো অয়েল আছে, ফ্যাট আছে, ওয়াক্স আছে, তাহলে এই ওয়াক্সগুলো যদি সারফেসে থাকে তাহলে এটাকে পানিতে খুব সহজে অ্যাবজর্ব করবে, পানি শোষণ করবে। তেলেও তো তেলের কোনো একটা জিনিসের উপরে তেল থাকে, তার উপর পানি দিলে সেটাকে অ্যাবজর্ব করে না। এই জন্য হচ্ছে তোমার ফার্স্ট কাজটাই থাকে, সেটা ওভেন হোক অথবা নিট ফ্যাব্রিক হোক, তোমাকে এই ফাইবারের ভিতর থেকে এই জিনিসগুলোকে রিমুভ করে দেওয়া। এই জন্য হচ্ছে স্কাউরিং ইজ এ প্রসেস, কেমিক্যাল প্রসেস। উই ক্যান রিমুভ দ্য ন্যাচারাল অয়েল, ওয়াক্স, ফ্যাটস অ্যান্ড অ্যাডিটিভস, ইম্পিউরিটিস, মানে বাইরে থেকে যেগুলো প্রকৃতি থেকে ধুলাবালি যেগুলো যুক্ত হয় সেগুলো রিমুভ করার প্রক্রিয়াটাকে বলতেছে স্কাউরিং। এখন স্কাউরিংয়ে আমরা এই যে বললাম ধুলাবালি পরিষ্কার করার জন্য আমার কী করতে হবে? সাবান, ডিটারজেন্ট দিতে হবে। আচ্ছা, আর কম্বাইন উইথ সোপ, মানে সাবানের সাথে এই হার্ড ওয়াটারের যে মনে আছে যে আমরা পড়ছিলাম যে সাবানের সাথে ক্যালসিয়াম সালফেট বিক্রিয়া করে ক্যালসিয়ামের সল্ট তৈরি করে, সাবানের আর কোনো অ্যাক্টিভিটিস থাকে না, সেটা আলাদা এক ধরনের সল্ট হয়ে যায়। এবং এই সল্টগুলো নর্মালি কী করে? এই সল্টগুলো হচ্ছে তোমার অদ্রবণীয়, ইনসলিবল ফর্মে থাকে এবং কাপড়ের উপরে জমা হয়ে থাকে। সেগুলো আবার রিমুভ করতে গেলে আলাদা ধরনের তোমার ওয়াশিং সাইকেল তোমার অ্যাড করতে হয়, নতুন করে ওয়াশ করতে হয়। তো এই বিষয়গুলো হচ্ছে তোমার খুবই প্রবলেম ক্রিয়েট করে। এই জন্য হচ্ছে প্রথম কাজটা হচ্ছে কম্বাইন উইথ সোপ, মানে সাবানের সাথে বিক্রয় করে সাবানকে তারা হচ্ছে প্রেসিপিটেট করে দেয় এবং ইনঅ্যাক্টিভ করে দেয়। আর প্রডিউস ইভিলিং অফ হোয়াইট শিট, ওই যে বললাম ক্যালসিয়াম কার্বনের, ক্যালসিয়ামের যে লবণটা তৈরি হচ্ছে এটা ডিপোজিট হয়, রিডিউস ক্লিনিং এফিসিয়েন্সি, সাবান কাজ করতে পারে না ঠিকমতো, আর ওয়াটার অ্যাবজর্বেন্সি, ফাইনালি পানির শোষণ ক্ষমতা রিডিউস হয়ে যায়। এরপর দেখো ব্লিচিং। হ্যাঁ,
ওই 5টার মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 3 নম্বর হচ্ছে কি ব্লিচিং। আচ্ছা, ওই যে আমি বলতেছিলাম, ভুলে গেছিলাম তখন, যে তেল চর্বি মোম থাকে 4-5%-এর মধ্যে, আরও কালারও থাকে, ন্যাচারাল কালার থাকে, আরও হাবিজাবি কিছু থাকে, ভুলে গেছি। যাই হোক, তাহলে ব্লিচিং হচ্ছে ন্যাচারাল ফাইবার, ন্যাচারাল কালার আছে ভিতরে। যেমন জুটের কালার কি? হ্যাঁ, জুট ফাইবারের কালার কি পাটের? পাটের রং কি? সোনালি পাট আঁশ বলে না, অনেকটা ইউলিশ সোনালি এরকম, তাই না? সোনালি কালারের না অনেকটা। হ্যাঁ, দেখো সার্চ দাও, জুট ফাইবার সোনালি না, কালারটা সোনালি না অনেকটা, গোল্ডেন কালার না? এটা কি কালার? গোল্ডেন আঁশ বলে না, গোল্ডেন কালার না? তাই এর মধ্যে প্রচুর পরিমাণে কালার মলিকুল আছে না। এখন এই কালার মলিকুল আছে, তার মানে কি রঙের অণু আছে। এটা কি তুমি আমি দিয়েছি? এটা ন্যাচারালি হয়েছে, ন্যাচারালি হয়েছে। এই জন্য ন্যাচারাল ফাইবারের মধ্যে তোমার প্রচুর পরিমাণে ন্যাচারাল কালার ডাই মলিকুল এগুলো থাকে। এখন ধরো এইটা একটা পাটের একটা আঁশ, সেটাকে আমি অনেক বড় করে এভাবে মাইক্রোস্কোপে দেখলে আমার ভিতরে কি হবে, এরকম কালার মলিকুলগুলো আছে না, ভর্তি আছে না? কি মলিকুল? ডাই মলিকুল, কালার মলিকুল, তাই না? অণুগুলো আছে, এবং কোন কালারের? গোল্ডেন কালারের, তাই না? আচ্ছা, এখন তোমার কি ইচ্ছা হয় না যে এই কালার ফাইবারটা এই কালারেই থাকবে, আমি অন্য কোনো কালার করতে পারবো না? পাটের অনেক কালারফুল, তুমি দেখো না, জিনিসপত্র দেখো না, হাউস হোল্ড কী বলে আসবাবপত্র আছে, তারপর তোমার বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি হচ্ছে, বস্তা তৈরি হচ্ছে, ডেকোরেটিভ অনেক কিছু হচ্ছে। তাহলে সেগুলো কালার কেমনে করে? এখন ন্যাচারালি ফাইবারের মধ্যে যদি এই কালারগুলো থাকে, তাহলে এই কালারগুলোকে আমাদের রিমুভ করতে হবে। ধরো এই পার্টটাকে তুমি হচ্ছে সুন্দর করে ব্ল্যাক কালার করবা, তাহলে এই জায়গায় এই ফাইবারের মধ্যে যতটুকু জায়গা আছে, পুরো জায়গাটা ন্যাচারালি, ম্যাক্সিমাম জায়গাটা ন্যাচারালি কিছু কালার মলিকুল দখল করে আছে। এখন এই জায়গাতে ধরো এই ব্ল্যাক ডাই মলিকুলগুলো তুমি এখানে ঢুকাবা, মানে এখানে তো অলরেডি অকুপাইড প্লেস, তাই না? ভ্যাকেন্ট প্লেস তো না, দখল করা একটা ডাই মলিকুল দিয়ে। তাই এটাকে আমাদের প্রথম কাজটা করতে হবে কি, রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে? ব্লিচিং প্রসেস। কি প্রসেস? ব্লিচিং, টু রিমুভ দ্য কালারিং মলিকুল, ন্যাচারাল কালারিং মলিকুল। হ্যাঁ, ব্লিচিং করা হয়। আর ব্লিচিংয়ে তোমরা বাসা বাড়িতে নর্মালি যে সাদা কাপড়ে ব্লিচিং অ্যাপ্লাই করো না, আর একটু বেশি সাদা করার জন্য, তাই না? ভিতরে যদি কোনো কালার অথবা অপদ্রব্য দাগ টাক লেগে থাকে, কালিমালি, তো সেগুলো রিমুভ করার জন্য আমরা ব্লিচিং করে থাকি। জাস্ট টু ইম্পার্ট দ্য পার্মানেন্ট হোয়াইট ইফেক্ট বাই দ্য রিমুভিং অফ ন্যাচারাল কালার মলিকুলস, ব্লিচিং প্রসেস ইজ ডান, অ্যান্ড ব্লিচিং প্রসেস করা হয় ডিফারেন্ট টাইপস অফ বাই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ব্লিচিং এজেন্ট অর কেমিক্যালস লাইক আস হাইড্রোজেন পারঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, আর তারপর হচ্ছে ব্লিচিং পাউডার, এইগুলো দিয়ে। তাহলে এই জায়গাতে দেখো ওয়াটার, হার্ড ওয়াটার আমার কি করতেছে, আমার উদ্দেশ্য তো এটাই, ডিকম্পোজ, সেটাই তো আমি বলতেছি। কেন? দেখো হাইড্রোজেন পারঅক্সাইড এটা হচ্ছে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। এটাকে কি বলা হয়? ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট কটনের জন্য, ঠিক আছে? যদি পানির মধ্যে হার্ডনেস থাকে,
এটা নর্মালি যখন ব্লিচিং প্রসেস করে ডাইমলিকুল সরাইতে চায় তখন এটা নর্মালি কী করে পার হাইড্রক্সিল আয়ন তৈরি করে। কি হাইড্রক্সিল আয়ন তৈরি করে? পার হাইড্রক্সিল আয়ন। এই পার হাইড্রক্সিল আয়নটা কী করে? কাপড়কে সাদা করে। ওর ভিতরে যে রঙ ফাইবারের মধ্যে যে রঙিন মলিকুল আর কালার মলিকুলগুলো আছে রিমুভ করে দেয়। এখন এই পানিতে যদি যে পানিটা নিয়েছো সেই পানির মধ্যে যদি তোমার ক্যালসিয়াম কার্বনেটের মতো কিছু থাকে তাহলে এটা কি করে? এই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে দেয়। ভেঙে দেয় কীভাবে? এইভাবে। ঠিক আছে, এটা আমার একজ্যাক্ট মনে নাই, যখন এই চ্যাপ্টার পড়াবো তখন করা যাবে। কিন্তু জাস্ট হচ্ছে পার হাইড্রক্সিল আয়ন প্রডিউস না করে জাস্ট হচ্ছে এটাকে তোমার ভেঙে দেয়, ব্রেক করে দেয়, তখন আর এটা ব্লিচিং হয় না। ব্লিচিং হয় না, তখন কি হয়? কালার মলিকুল রিমুভ হয় না। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, ব্লিচিং এজেন্টের উদ্দেশ্য হচ্ছে কালার মলিকুল দূর করে কাপড়কে সাদা করা। সেটা হচ্ছে না। কারণটা হচ্ছে কি? এটা ব্লিচিং এজেন্ট, সে এইভাবে পার হাইড্রক্সিল আয়ন তৈরি করে কাপড়কে সাদা করে, রং দূর করে। কিন্তু সেটা না করে এই পানিতে যদি হার্ডনেস থাকে ওই সল্ট কী করে? এর সাথে বিক্রিয়া করে এটাকে এইভাবে ভেঙে দেয়। যদি এভাবে ভাঙতো তাহলে এটা কী করতো? এগুলো রিমুভ করতো। কিন্তু এই পানি অক্সিজেনকে আর এগুলি রিমুভ করবে? পার হাইড্রক্সিল হলেই রিমুভ হতো। এই হার্ডনেস থাকার কারণেই এটা আর সম্ভব হচ্ছে না। ওই পাশে ভালো ছিলাম না? আচ্ছা, এরপরে আসো মার্সারাইজেশন। আজকে শব্দ একটু বেশি। ওরা এত স্টুডেন্ট কেমনে বসে ক্লাস করে এখানে এই শব্দে? না, ভিআইপি মুভমেন্ট। আচ্ছা দেখো, মার্সারাইজেশন হচ্ছে অ্যালকালি ট্রিটমেন্টে। অ্যালকালি দিয়ে জাস্ট হচ্ছে সেলুলোজিক ফাইবারগুলোকেই মার্সারাইজেশনের উদ্দেশ্যটা ছিল এরকম যে কটন ফাইবারের জাস্ট হচ্ছে অ্যাবজর্বেন্সি বৃদ্ধি করা, লাস্টার বৃদ্ধি করা, স্ট্রেংথ বৃদ্ধি করা। এটা কিসের সাহায্যে করা হয়? তোমার হচ্ছে অ্যালকালি সহযোগে, অ্যালকালিক সোডিয়াম কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রক্সাইড সহযোগে। এবং নর্মালি মার্সারাইজেশন করার পরে যে ফ্যাব্রিকটা আমরা পাই তা অনেক উজ্জ্বল হয় এবং ডাইংটা অনেক ভালো ডাইং হয়, লেভেল ডাইং হয়, মানে শোষণ ক্ষমতা বাড়ে কাপড়ের। আর পাশাপাশি মার্সারাইজড করা ফ্যাব্রিকের যে গার্মেন্টস সেগুলোর প্রাইস অন্যগুলোর থেকে অনেক ভালো বেশি হয়ে থাকে। ঠিক আছে, আর এই মার্সারাইজেশনের জন্য যে এখানে যা পানির মধ্যে যদি হার্ডনেস থাকে তাহলে কি করে? ইনসুলেবল মেটাল অক্সাইড তৈরি করে, পানিতে অদ্রবণীয় রিডিউস অ্যাবজর্বেন্সি, মানে এর যে উজ্জ্বলতা, লাস্টার, ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা মার্সারাইজেশন করে থাকি, সেটাকে কি করে? করতে দেয় না আর কি। মানে একটু বেশিই শব্দ হচ্ছে। ফাইনালি হচ্ছে আমাদের যে উদ্দেশ্যটা ডাইং প্রিন্টিং, ওয়েট প্রসেসিংয়ের মেইন উদ্দেশ্য তো যে কাপড়কে রং করা অথবা প্রিন্ট করা। আচ্ছা, তাহলে ডাইংয়ের ক্ষেত্রে যে আমরা ডাইস ইউজ করি সেই ডাইসের সাথে ধরো তুমি রেড কালারের রং করবা, কারণ রেড কালারের সাথে যদি যে পানি দিয়ে তুমি রংটা করবা, সলিউশন তৈরি করবা, ওই পানিতে যদি তোমার হার্ডনেস থাকে, খরতা থাকে, তাহলে এটা কী করে? শেডের টোনটা নষ্ট করে। রেডিশের জায়গায় তোমার অন্যরকম একটা টোন চলে আসলো, ডাল হয়ে গেল। তা এই যে ডাইসের প্রপার্টিস অথবা ব্রাইটনেস এগুলো হচ্ছে রিডিউস করে দেয়। আর আরেকটা বড় প্রবলেম ক্রিয়েট করে কি? ইনসুলেবল করে দেয়।
ইনসলেবল মানে বুঝো? তা আমি যে কথাটা বারবার বলতেছি তেমন জিজ্ঞেস করবো না? অদ্রবণীয়, অদ্রবণীয় মানে হচ্ছে তোমার পানির সাথে দ্রবীভূত হয় না। যেমন পানিতে যদি বালি দাও, বালি কি দ্রবীভূত হয়? কি হয়? নিচে পড়ে যায়। পানি সরাই ফেললে আবার বালিই থাকে। আর পানিতে যদি চিনি দাও কি হয়? দ্রবীভূত হয়ে যায় না? তাহলে বিষয়টা হচ্ছে তুমি যখন পাত্রের মধ্যে ডাইস নিবা, ওয়াটার নিবা, তখন সেখানে কি হবে? সলিউশন হবে, তাই না? দ্রবণ হবে। আচ্ছা, দ্রবণ হলেই তখন যদি টেক্সটাইল ফাইবার একটা দাও, তখন এই পানি ওয়াটার মলিকুলগুলো কী করবে? ডাই মলিকুলগুলোর সাথে নিয়ে ফাইবারের মধ্যে ঢুকবে। নাকি শুধু ডাই মলিকুল যাবে, পানি যাবে না, ওয়াটার মলিকুল যাবে না? হ্যাঁ, দেখো ফাইবারের মধ্যে ডাইমলিকুল ঢুকবে পানির সাহায্যে। এখন এই পানিতে ডাইমলিকুলগুলো দ্রবীভূত হয়েছে। যদি তোমার এমন হইতো এই পানিতে ডাইমলিকুলগুলো দ্রবীভূত না হয়ে এরকম গুচ্ছ অথবা নিচে পড়ে যাইতো, তাহলে কি হতো? ডাইং হতো? ওগুলো হচ্ছে অদ্রবণীয় হয়ে যেত পানির ভিতরে, মানে পানির মলিকুলের সাথে মিশতো না, অদ্রবণীয় হয়ে বালি যেমন পড়ে থাকতো ওইরকম। তাহলে কি ডাইং হতো আমার? প্রথম কথা হচ্ছে যে তার শেড অথবা টোনটা চেঞ্জ করে দেয়। কে চেঞ্জ করতেছে এই কাজগুলা? কে করতেছে? পানিতে যে হার্ডনেস, পানির ক্ষরতা, আর ক্ষরতা কী কারণে হয়? ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি, ম্যাগনেসিয়াম কার্বনেটের উপস্থিতি, এগুলো থাকলে ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে এই কারণে আমার ডাইংটা হতে দিচ্ছে না, শেড চেঞ্জ করে দিচ্ছে, ডাইকে অদ্রবণীয় করে দিচ্ছে, যেটা পানির সাথে আর থাকতেছে না, আর ফাইবারের মধ্যেও ঢুকতে পারতেছে না। আচ্ছা, এরপর আসলে দেখো প্রিন্টিং। হ্যাঁ, দেখো প্রিন্টিংয়ে কী আছে? ব্রেক ইমালশন। প্রিন্টিং প্রেস তৈরি করা হয়। প্রিন্টিং কখনো দেখছো? নেক্সট ল্যাব ক্লাসে আমি দেখাই দেবো, ভিডিও দেখাই দেবো। প্রিন্টিংয়ের হচ্ছে তোমার ধরো কি এটা হচ্ছে তোমার একটা টি শার্ট। এটা হচ্ছে ধরো তোমার একটা, হ্যাঁ, একটা টি শার্ট, ঠিক আছে? তুমি এখানে কি করবো? তোমার ছবি, তোমার নাম যেন কি? সাব্বির। সুন্দর করে এমন একটা লোগো আঁকাইলা, সাব্বির লেখা থাকবে। পুরো বডিটা হচ্ছে হোয়াইট কালারের, আর এই ডিজাইনটার মধ্যে সাব্বির থাকবে, বুঝো নাই? হ্যাঁ, এইগুলোই। এখন তোমার প্রিন্টিং পেজ করতে হলে ডাইস অথবা পিগমেন্ট ইউজ করা হয়। সেটা কি করা হয়? একটা পাত্রের মধ্যে নেওয়া হয়, অল্প পরিমাণ পানি নেওয়া হয়, আর ডাই অথবা পিগমেন্ট নেওয়া হয়, নিয়ে একটা পেস্ট তৈরি করা হয়। পেস্ট তো বোঝো কি? পেস্ট কেমন? পেস্টের কেমন হয় পেস্ট? পেস্ট দ্রবণ তো বোঝো, পাতলা চিনি পানির দ্রবণ। পেস্টটা অ্যাডহেসিভ হয় না, আঠালো হয় না, ভিসকাস হয় না। আর দাঁত মাঝে আমরা যে পেস্ট দিই কেমন হয়? ওইরকম হয় না? ওটাকে পেস্ট বলে, তাই তো? তা পেস্টের ক্ষেত্রে সেই জিনিসটা করতে হলে তোমার এখানে কি দিতে হবে? ডাইস পিগমেন্ট দিতে হবে, তোমার থিকেনার অথবা গাম দিতে হবে, জাস্ট ওই আঠালোটা আনার জন্য। আর হচ্ছে তোমার তখন এই যে একটা রেশিও মেনটেন করতে হবে, যাতে একদম পাতলা দ্রবণ না হয়ে যায়, এরকম ঘন আঠালো পেস্ট হয়। আচ্ছা, এইটাই যখন হচ্ছে এই ডিজাইন অনুযায়ী দেওয়া হবে, তখন কি হবে? এই
থিকেনার অথবা এই ইমালশন এটা কি করবে, তোমার যদি তোমার পাতলা দ্রবণ হয় এই জায়গা এখানে তুমি রঙটা দিলে কি হবে, সরায়া যাবে, ডিজাইনটা এত সুন্দর ফুটে উঠবে, উঠবে না। এই জন্য হচ্ছে এই থিকেনারটা কী করে, এই ডাইসগুলোকে এই ডিজাইন বরাবর জাস্ট কী করে ধরে রাখে, শুধু ওই জায়গাটাকুই রং হবে। আচ্ছা, এখন সেই যে পানিটা নিয়ে এসো সেই পানিতে যদি তোমার ক্যালসিয়াম কার্বনেট থাকে, ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে, তাহলে কি হবে, তাহলে এই যে পেস্টের ঠিক নেই কী বলে আঠালোতা, এগুলো কী হচ্ছে রিডিউস হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। এই যে এখানে বলছে ব্রেক ইমালশনের কে ভেঙে ফেলে, চেঞ্জ থিকেনার ইফিসিয়েন্সি। এই যে থিকেনারটা দিছ গাম টাইপের আঠালো, যেটা পুরো পেস্ট তৈরি করছে, সেটার হচ্ছে পারফরমেন্স নষ্ট করে দেয়। সেটা হচ্ছে যদি তার স্ট্রেংথ ভিসকোসিটি না থাকে, সেটা হচ্ছে ছড়ায় পড়বে, প্রিন্টিংটা হবে না। অ্যান্ড দোজ প্রবলেম ইন্ডিকেট ফর ডাইং, এবং সেম প্রবলেমও ডাইং প্রিন্টিংয়ের জন্য হয়ে থাকে। ফিনিশিংয়ের ক্ষেত্রে দেখো, ফিনিশিংটা হচ্ছে ইন্টারফেয়ার উইথ ক্যাটালিস্ট। ফিনিশিংয়ে আমরা বিভিন্ন ধরনের রেজিন, ক্যাটালিস্ট এগুলি ইউজ করে থাকি, যেটা বিভিন্ন ধরনের সফটওয়্যার হতে পারে তোমার অ্যাডিটিভস হিসেবে। মানে কাপড়ের ধরো যে আমরা ডাইং করা শেষ কিন্তু অনেক হার্শ হচ্ছে, তা হার্শ হতে গেলে তোমার সেখানে কি করতে হয়, একটু সফট। আমরা বাজারে যে কোনো পোশাক কিনতে গেলে এমনি হাত দিয়ে ধরে দেখি সফট কিনা, তাই না? সফট যত সফট হবে আমাদের স্কিনের সাথে তত কমফোর্ট ফিল হবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেক্সটাইল ফিনিশিং করে থাকি, মেকানিক্যাল এবং কেমিক্যাল ফিনিশিং। কিছু আছে একদম ফ্যাব্রিকের সারফেসে হচ্ছে কোটিং করে দেওয়া হয় সারফেসের উপরে, আর কিছু আছে ফাংশনাল প্রপার্টিজ ডেভেলপমেন্ট করার জন্য, কিছু আবার ডেকোরেটিভও আছে, ডেকোরেটিভ ফিনিশিংয়ে আছে। এই জন্য হচ্ছে ইন্টারফেয়ার উইথ ক্যাটালিস্ট কজ রেজিন অ্যান্ড আদার অ্যাড্রেস টু বিকাম নন রিঅ্যাক্টিভ। অ্যান্ড রেজিন, কোনো একটা কাপড়ের কাপড়ের সারফেসে রেজিন দেওয়া হয় কী কারণে, কাপড়ের দৃঢ়তা, স্টেবিলিটি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ওয়াটার পারমিয়েবিলিটি, মানে সহজে। হ্যাঁ, এই যে তোমার এই রেজিন অ্যাপ্লিকেশন করা হয় যে পানির সাহায্যে, তোমার হচ্ছে ক্যাটালিস্ট ইউজ করা হয়, ইমালশন তৈরি করা হয় তেল, ওয়েল, ইমালসিফায়ারের সাহায্যে। তো এইগুলির হচ্ছে সব জায়গায় পানি লাগে, আর ওই পানিতেই তোমার কি থাকে, পানিতে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে, অথবা হার্ডনেস থাকে, খরতা থাকে। তুমি এই যাই করতেছো সব কিছু পানির সহযোগে। হ্যাঁ, সালফেটও হতে পারে, কিন্তু আমরা সবচেয়ে বড় প্রবলেমেটিক এই ক্যালসিয়াম কার্বনেটটাকেই আমরা হচ্ছে এনশিওর করে থাকি। কি করো তুমি? কারে? বড় ভাই? কি গার্লফ্রেন্ড? না, চ্যাট করতেছে মনে হয়। আচ্ছা, ব্রেক লাগলে নাও, আরো আধা ঘন্টা ক্লাস আছে, 5 মিনিট ব্রেক নাও, একটা পজ দাও। না, পজ।